আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি, তোমাদের দোয়াতে ভালো আছি। ওদের পরীক্ষা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওদের পরীক্ষা কেমন হলো? স্যার আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে 30 কেউ পেয়েছে? 30 বায়োলজিতে? কেউ পাও নাই? বায়োলজিতে 30 কেউ পাও নাই? স্যার পেয়েছে তো। কয়জন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেদিন রেজাল্ট দিয়েছিল সেদিন তো 4-5 জনের দেখেছি। আচ্ছা, আজকে ক্লাস শুরু করছি। আজকে টপিক হলো জীববিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়, কোষ ও এর গঠন। এবং আজকের টপিক হলো ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেশনের বাংলা প্রতিশব্দ হলো প্রতিরূপ, অনুলিপন। তাহলে রেপ্লিকেশন বা প্রতিরূপ জিনিসটা কি, বা অনুলিপন জিনিসটা কি? যে প্রক্রিয়ায় একটি মাত্র ডিএনএ হতে তার প্রতিরূপ বা হুবহু দুইটি ডিএনএ উৎপন্ন হয় তাকে ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। তাহলে একটা দ্বিসূত্রক ডিএনএ অণু তার নিজের অনুরূপ বা অবিকল দুইটি নতুন ডিএনএ অণু উৎপন্ন করাকে আমরা বলবো ডিএনএ রেপ্লিকেশন। এবং ডিএনএ সাধারণত যে প্রক্রিয়ায় তার রেপ্লিকেশন কাজ সম্পন্ন করে সেই প্রক্রিয়াকে আমরা বলবো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তাহলে ডিএনএ তার রেপ্লিকেশন প্রক্রিয়াটি এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতির মাধ্যমেই বেশি সম্পন্ন করে। আরো দুটো পদ্ধতি আছে। হ্যাঁ, একটা হলো সংরক্ষণশীল পদ্ধতি, আরো একটা আছে বিচ্ছুরণশীল পদ্ধতি। তবে তবে দ্বিসূত্রক ডিএনএ অণু অর্ধ সংরক্ষণশীল পদ্ধতির মাধ্যমে ডিএনএ অণু তৈরি করে থাকে। অর্ধ স্যারের কথা কি কেটে কেটে আসছে? কেটে যাচ্ছে কথা? কথা শোনা যায় না? জি স্যার। আচ্ছা, অর্ধ রক্ষণশীল প্রক্রিয়াটি কি? এই প্রক্রিয়ায় একটি মাত্র ডিএনএ অণু থেকে দুইটি নতুন ডিএনএ অণু গঠিত হয় এবং যে ডিএনএ অণুগুলো তৈরি হবে, যে নতুন ডিএনএ অণুগুলো তৈরি হবে তার প্রত্যেকটিতে একটি করে মাতৃসূত্রক এবং অপর সূত্রকটি নতুন ভাবে তৈরি হয়। হ্যাঁ, এই জন্য এই কারণে আমরা বলবো একে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তাহলে এখানে এই প্রক্রিয়ায় যে নতুন ডিএনএ অণুগুলো তৈরি হবে তার একটা সূত্রক হবে মাতৃ ডিএনএ বা পুরাতন ডিএনএ, আর তার বিপরীত সূত্রকটি হবে নতুন সৃষ্ট ডিএনএ। এই জন্য একটা পুরাতন এবং একটা নতুন ডিএনএ সূত্রক নিয়ে এই ধরনের ডিএনএ গঠিত হয়। এই জন্য এটাকে আমরা বলবো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এবং বিভিন্ন পরীক্ষার দ্বারা ডিএনএ রেপ্লিকেশনের এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটি সঠিক বলে প্রমাণিত হয়েছে। এই রেপ্লিকেশন প্রক্রিয়ার জন্য যে উপকরণগুলো দরকার সেগুলো কি? একটি টেমপ্লেট বা ছাঁচ। টেমপ্লেট বা ছাঁচ কাকে বলা হচ্ছে? যে ডিএনএ তো দ্বিসূত্রক, এই দ্বিসূত্রক ডিএনএ যখন তাদের মাঝে হাইড্রোজেন বন্ড পৃথক হয়ে যায় এবং আলাদা যে মাতৃ ডিএনএ সূত্রক থাকে সেটাকে আমরা বলবো টেমপ্লেট বা ছাঁচ। অসংখ্য নিউক্লিওসাইড ট্রাইফসফেট বা যেটাকে আমরা বলতেছি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের মধ্যে বন্ড গঠনের জন্য প্রচুর শক্তি যা ট্রাইফসফেট থেকে আসে। গুরুত্বপূর্ণ কিছু এনজাইম ও সহযোগী প্রোটিন যাদেরকে একত্রে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম। রেপ্লিজোমের প্রধান এনজাইম হলো ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজের আবার অনেকগুলো টাইপ থাকবে, দিয়ে পলিমারেজ 1, পলিমারেজ 2, পলিমারেজ 3। আরও রয়েছে হেলিকেজ এনজাইম, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সংক্ষেপে আমরা বলবো এসএসবিপি প্রোটিন, টপো আইসোমারেজ এনজাইম। তাহলে এরা
সবাই রিপ্লিজম হিসেবে কাজ করে। তাহলে রিপ্লিজম হিসেবে কাজ স্যার করে। ওই ছাঁচটা বুঝি নাই স্যার। হ্যাঁ, ছাঁচটা আরো ভালো করে বুঝতে পারবা আমরা যখন প্রসেসটা শুরু করব। আপাতত নামটা শিখে রাখো, ছাঁচ বা টেমপ্লেট। আচ্ছা, এখন আমরা বিভিন্ন ধরনের যে এনজাইম গুলো আমরা বললাম, এই এনজাইম গুলোর কাজগুলো আমরা একটু দেখে নিই। এনজাইম গুলো কি কাজ করে? টপো আইসোমারেজ ডিএনএ অণুকে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে থাকে। হ্যাঁ, তাহলে ডিএনএ অণু যে অনেক পেঁচানো থাকে, সেই পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে থাকে। ডিএনএ হেলিকেজ রেপ্লিকেশন ফোরকে ডিএনএ ডবল হেলিক্সের প্যাচগুলো খুলে দেয়। অর্থাৎ হেলিকেজ এনজাইম কি করে, মাতৃ ডিএনএ সূত্রকের নির্দিষ্ট স্থানে যুক্ত হয় এবং যুক্ত হয়ে দুই সূত্রকের মাঝে যে হাইড্রোজেন বন্ড থাকে সেগুলোকে নষ্ট করে দেয়, যার ফলে সূত্রক দুইটি পৃথক হয়ে যায়। ডিএনএ পলিমারেজ নিউক্লিওটাইড অণু যুক্ত করে পরিপূরক সূত্রক গঠন করে থাকে। ডিএনএ প্রুফ রিডিং করে থাকে। এসএসবিপি এরা ডিএনএ অণুর একক সূত্রকে সংযুক্ত হয় যাতে এরা পুনরায় দ্বিসূত্রক অবস্থায় ফিরে না আসে। লাইগেজ ওকাজাকি খণ্ডকে পরিপূরক স্ট্র্যান্ডে যুক্ত করে। প্রাইমেজ আরএনএ প্রাইমারকে সূত্রকের প্রান্তে যুক্ত করে। তাহলে এগুলো বিভিন্ন এনজাইম। স্যার বলো। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, হ্যাঁ বলো। ওইখানে যে ব্যাখ্যাটা ওটা বুঝি নাই। ও স্যার ওই যে হ্যাঁ ডিএনএ অণুর একক স্ট্র্যান্ডে হ্যাঁ আচ্ছা বলতেছি ওটা। সংযুক্ত। তাহলে এসএসবিপি হলো যখন ডিএনএ এর দুটো সূত্র আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেলে কি একটা ডিএনএ সূত্র একটা একটা করে সূত্র থাকবে না, দুটো সূত্র যখন পৃথক হয়ে যায়, জি স্যার। সম্পূর্ণরূপে যখন পৃথক হয়ে যায়, তখন এই এসএসবিপি প্রোটিন গুলো যে একক হয়ে যাওয়া যে সূত্রক বা টেমপ্লেট গুলো আছে, সেই টেমপ্লেট বা মাতৃ ডিএনএ সূত্রকে এই এসএসবিপি এসে বসে যায়, যার ফলে ওই সূত্রকটা পরে ইচ্ছা থাকলেও আবার দ্বিসূত্রক হতে পারে না। বুঝতে পেরেছো? স্যার আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার আরএনএ প্রাইমার এটা হলো একটা আরএনএ এর একটা ক্ষুদ্র বেস সিকোয়েন্স। আরএনএ এর একটা ক্ষুদ্র বেস সিকোয়েন্স। এর কাজ কি? যে এর কাজ হলো যে এরা কি করবে, যে এরা নিউক্লিওটাইডকে সরবরাহ করবে টেমপ্লেটের কাছে বা ছাঁচের কাছে। টেমপ্লেট বা ছাঁচের কাছে কি সরবরাহ করবে? নিউক্লিওটাইড। ঠিক আছে? তাহলে আরএনএ প্রাইমারের কাজ হলো টেমপ্লেট বা ছাঁচের কাছে নিউক্লিওটাইডকে সরবরাহ করা। আর আরএনএ প্রাইমার নিজে হলো একটা হ্যাঁ আরএনএ একটা ক্ষুদ্র বেস সিকোয়েন্স। এগুলোর কাজ আমরা পরবর্তীতে আবার পাবো কাজে, তখন বলো। স্যার স্যার ওটা ডিএনএ কি মানে স্যার একটু বলেন স্যার, ডিএনএ হেলিকেজ। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক স্যার আছে। ডিএনএ হেলিকেজ সম্পর্কে ডিএনএ বুঝি নেই হেলিকেজটা স্যার। হলো যে ডিএনএ যে দ্বিসূত্রক আছে, এই দ্বিসূত্রক ডিএনএ এর মধ্যে যেখানে হেলিকেজ এনজাইম যুক্ত থাকবে, সেখান থেকে তখন ডিএনএ যে দুটো সূত্রকের মাঝে যে হাইড্রোজেন বন্ড আছে সেগুলো ভাঙা শুরু হয়, যার ফলে ডিএনএ যে দুটো সূত্র পরস্পর একক সূত্রকে পরিণত হয়। বুঝছো? স্যার আপনি যে বলছিলেন স্যার হাইড্রোজেন বন্ড স্যার নষ্ট করে দেয়, নষ্ট করার ভেঙে ফেলা কি স্যার এক? একই জিনিস। হাইড্রোজেন বন্ড ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া জিনিস একই। জি স্যার। আচ্ছা স্যার ওই ডিএনএ অণু যে একক স্ট্র্যান্ডে যুক্ত হয়ে পুনরায় দ্বিতন্ত্রী অবস্থায় ফিরে না আসে, এখানে কি বলেছে যে পুরনো যেই আরেকটা স্ট্র্যান্ড আছে ওটার সাথে নাম যুক্ত হওয়ার কথাটা বলা হয়েছে? আচ্ছা আমি ছবিটা দেখাই, ছবিটা দেখালে বুঝতে পারবো। এই যে এখানে দেখো এসএসবিপি, দেখেছো এসএসবিপি? এই এসএসবিপি এটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে এটা হলো মাতৃ ডিএনএ সূত্র। হ্যাঁ, ধরে নাও এখানে নতুন সূত্র তৈরি হয় নাই। হ্যাঁ, বাম সাইডে এখানে নতুন সূত্র তৈরি হয় নাই, শুধু পুরাতন মাতৃ ডিএনএ সূত্র বা টেমপ্লেট আছে। তাহলে এই এরা কিন্তু একক সূত্র। তাহলে এই একক সূত্র বা টেমপ্লেটে এসএসবিপি এসে বসে গেছে। এই বসার উদ্দেশ্য হলো এই যে একক যে ডিএনএ সূত্রক আছে, এরা যাতে হ্যাঁ এই পুরাতন যে আরেকটা সূত্রক আছে তার সাথে প্যাচ সৃষ্টি করতে না পারে বা হাইড্রোজেন বন্ড সৃষ্টি করতে না পারে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এবার আমরা পদ্ধতিতে ফিরে যাই।
এই পদ্ধতির প্রথম যে ধাপ সেটাকে বলছি আমরা ডবল হেলিক্সকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। ডিএনএ যে দুইটা হেলিক্স আছে বা দুইটা সূত্রক আছে, এই দুটো সূত্রক থেকে ডিএনএ এর একটা সূত্রকে পরিণত করা, এটা হলো ধাপ 1। তাহলে এটা শুরু হওয়ার জন্য ডিএনএ অণুর দুটো স্ট্র্যান্ডকে অবশ্যই একটি থেকে অপরটি পৃথক হতে হবে। ডিএনএ অণুর সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স রেপ্লিকেশনের সূচনা অঞ্চল হিসেবে কাজ করে। রেপ্লিকেশন সূচনার এই নির্দিষ্ট সিকোয়েন্স অঞ্চলকে অরি বা অরিজিন অফ রেপ্লিকেশন বা রেপ্লিকেশন অরিজিন বলা হয়। আমরা আগেই বলেছিলাম যে আমরা ছবিটা আবার দেখাই। তাহলে ডিএনএ তার রেপ্লিকেশন যে স্থান থেকে বা যে বিন্দু থেকে শুরু করবে তাকে আমরা বলবো অরি। তাহলে এটা আমরা ছিল পুরাতন সূত্রক বা টেমপ্লেট, এর অরি হলো এই 5 প্রান্ত, এখান থেকে অরি হবে, মানে এখান থেকে রেপ্লিকেশনের কাজ শুরু হবে। আমরা কার্সর যেখানে দেখাচ্ছি এটা হলো অরি। আবার বাম দিকে যে পুরাতন সূত্রক বা টেমপ্লেট আছে তার বিপরীতে অরি হলো নিচের দিক থেকে 5 প্রান্ত থেকে। তাহলে এদিকে হলো এটা অরি, আর ডান দিকেরটা হলো এই এখানে হলো উপরের দিকে অরি আছে। তাহলে অরি মানে কি? ডিএনএ ডিএনএ যে যে স্থান বা যে বিন্দু থেকে রেপ্লিকেশনের কাজ শুরু করে তাকে আমরা বলবো অরি। স্যার এখানে কি সিকোয়েন্স বলতে কোড বোঝাচ্ছে? সিকোয়েন্স বলতে নিউক্লিওটাইড, সিকোয়েন্স বলতে নিউক্লিওটাইড। আচ্ছা, অরি তাহলে আমরা বুঝেছি অরি মানে কি, রেপ্লিকেশন যে স্থান থেকে শুরু হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসি, প্রথমে হেলিকেজ এনজাইম অরিতে সংযুক্ত হয়, ফলে ডবল হেলিক্সের প্যাচ খুলতে শুরু করে এবং কমপ্লিমেন্টারি বেস পেয়ারের হাইড্রোজেন বন্ড ভেঙে ডিএনএ অণুর স্ট্র্যান্ড দুটিকে প্যাচ মুক্ত ও পৃথক করে দেয়। দুটি স্ট্র্যান্ড পৃথক হয়ে যাওয়ার স্থানে ওয়াই আকৃতির একটি গঠন তৈরি হয় যাকে রেপ্লিকেশন ফোর্ক বলা হয়। হেলিকেজ এটিপি থেকে শক্তি নিয়ে হাইড্রোজেন বন্ড ভাঙার কাজটি করে থাকে। আবার আমি ছবিতে ফিরে যাচ্ছি। তাহলে এবার দেখো, এটা হলো হেলিকেজ, যে সবুজ যে এনজাইম আমরা দেখতে পাচ্ছি এটা হলো হেলিকেজ। এরা দ্বিসূত্রক ডিএনএ অণুর একটা নির্দিষ্ট স্থানে সংযুক্ত হয়, যার ফলে দুইটা যে একক সূত্রক আছে এদের মাঝে কোনো হাইড্রোজেন বন্ড থাকে না, সেটা ভেঙে যায় এবং হেলিকেজ এনজাইম এই হাইড্রোজেন বন্ড ভাঙার কাজ করে। এবং এই মাতৃ ডিএনএ সূত্রক তখন একক সূত্রক হিসেবে কাজ করে, একে আমরা বলবো টেমপ্লেট বা ছাঁচ। বাম দিকে একটা ছাঁচ থাকবে, ডান দিকে একটা ছাঁচ থাকবে। এবং এখানে একটু খেয়াল করো, এই হেলিকেজ এনজাইমের উপরে যে ডিএনএ এর অংশটা আছে সেটা কিন্তু দ্বিসূত্রক কাঠামো, আর বাম দিকে এবং ডান দিকে যে একক সূত্রক বা টেমপ্লেট আছে সেটা হলো আরেকটা কাঠামো। তাহলে উপরের কাঠামোটা ওয়াই এর মনে করো সিঙ্গেল যে দণ্ড, আর ওয়াই এর উপরে যে মাথা থাকে সেটা হলো নিচের টেমপ্লেট গুলো। তাহলে টেমপ্লেট গুলো ওয়াই এর দুটা মাথা হিসেবে, আর দ্বিসূত্রক কাঠামোটা হলো ওয়াই এর নিচের দণ্ড হিসেবে। এই গঠনটা দেখতে উল্টো ওয়াই এর মতো। একটু ভালো করে চিন্তা করো, গঠনটা উল্টো ওয়াই এর মতো দেখাচ্ছে কিনা? উল্টো ওয়াই এর মতো দেখাচ্ছে না? জি স্যার। জি স্যার। এই উল্টো, জি স্যার দেখাচ্ছে। এই উল্টো ওয়াই এর কাঠামোটাকে আমরা বলবো তোমার হলো রেপ্লিকেশন ফোর্ক। ফোর্ক মানে কিন্তু চামচ, কাঁটা চামচ। আমরা কাঁটা চামচও কিন্তু এরকম দেখতে পাই, ঠিক আছে? তাহলে উল্টো ওয়াই বা কাঁটা চামচের এই অংশটাকে বলবো রেপ্লিকেশন ফোর্ক। সদ্য প্যাচ খোলার পর পূর্বের টান বা আকর্ষণজনিত কারণে পৃথককৃত স্ট্র্যান্ড দুটি পুনরায় প্যাচ পাকাতে ও জড়ো হতে চায়। তাহলে যে দুটো সূত্রক আলাদা হয়ে গেছে তাহলে তাদের পূর্বের টান বা আকর্ষণের কারণে পুনরায় তারা নিজেদের মধ্যে প্যাচ পাকাতে বা জড়ো হতে চায়। টপো আইসোমারেজ এনজাইম স্ট্র্যান্ড দুটিকে পুনরায় একসাথে প্যাচ তৈরি করতে ও জড়ো হতে দেয় না। প্রোক্যারিওটিক কোষে এই কাজটি গাইরেজ এনজাইম করে থাকে। উল্লেখ্য গাইরেজ এনজাইম টপো আইসোমারেজ এনজাইমের দলভুক্ত। তাহলে আমরা আবার বলতেছি, তাহলে এই যে দুইটা সূত্রক আলাদা হয়ে গেছে, উপরে আমরা দেখতে পাচ্ছি খয়েরি বর্ণের একটা এনজাইম টপো আইসোমারেজ। এই এনজাইম কি করবে? এরা তো একটা কাজ করে, ডিএনএ যদি অতিরিক্ত প্যাচ থাকে সে অতিরিক্ত প্যাচকে একটু আলগা করে দেয়, ফলে ডিএনএ একটু কম প্যাচ যুক্ত হয়। আবার এই টপো
টপোআইসোমারেজ এনজাইম আরো একটা কাজ করে, যে পৃথক হয়ে যাওয়া যে ডিএনএ সূত্র, এই ডিএনএ সূত্র পুনরায় যাতে নিজেদের মধ্যে প্যাচ তৈরি করতে না পারে, সেক্ষেত্রেও কিন্তু টপোআইসোমারেজ কাজ করে। তো টপোআইসোমারেজ এনজাইম প্রকৃত কোষের যে ডিএনএ, স্যার এটা সিঙ্গেল স্ট্র্যান্ড হ্যাঁ ওটা বাইন্ডিং প্রোটিন করে না? গুড, মনে রাখছো, এই জন্য ধন্যবাদ। হ্যাঁ, এসএসবিপির কাজও কিন্তু এইটা, এসএসবিপির কাজও কিন্তু এইটা, যে যে পৃথক হয়ে যাওয়া যে ডিএনএ সূত্র, তারা যাতে পুনরায় নিজেদের মধ্যে প্যাচ সৃষ্টি করতে না পারে, সেক্ষেত্রে এসএসবিপিও যেমন ভূমিকা রাখে, আবার প্রকৃত কোষের ক্ষেত্রে টপোআইসোমারেজ এনজাইমও প্রায় একই ভূমিকা পালন করে। আর আদি কোষের ক্ষেত্রে এই কাজটা করে হলো গাইরেজ এনজাইম। আদি কোষের ক্ষেত্রে এই একই ধরনের কাজ করে গাইরেজ এনজাইম। দুটি স্ট্র্যান্ড যেহেতু একে অপরটির পরিপূরক, তাই এরা পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি করে সংযুক্ত হতে চায়। এসএসবিপি পৃথককৃত সূত্রক দুটিতে সংযুক্ত হয়ে যায় এবং এদের মাঝে পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি হতে যায় না, যেটা আমি একটু আগে বললাম। রেপ্লিকেশনের জন্য পৃথক হওয়া প্রতিটি সূত্রক নতুন সূত্রক তৈরি ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করে। তাহলে আমরা কি প্রথম ধাপটা বুঝতে পেরেছি? প্রথম ধাপটা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। এবার আমরা আসবো ধাপ 2, সম্পূরক সূত্রক তৈরি করা বা সম্পূরক স্ট্র্যান্ড তৈরি করা। স্যার হ্যাঁ বলো বলো। স্যার এখানে যে স্ট্যান্ড তৈরির ছাঁচ হিসাবে ব্যবহৃত হয় বলা হয়েছে, হ্যাঁ, তো এটা তো স্ট্যান্ডই, তো স্ট্র্যান্ড। ছাঁচ বলছে কেন এটাকে? ও, ছাঁচ মানে কি, আমরা যে এখানে দেখো, খেয়াল করো স্যার, এই ছবিটা একটু খেয়াল করো, উপরের দিকে যে কাঠামো সেটা কিন্তু ডিএনএ দ্বিসূত্র, আর নিচের দিকে বামে একটা কাঠামো আছে, সেটা হলো পুরাতন ডিএনএ সূত্র, এখানে আমরা বলতে পারি মাতৃ ডিএনএ সূত্র। আবার ডান দিকে আরেকটা পুরাতন সূত্র বা মাতৃ ডিএনএ সূত্র আছে। তাহলে এই মাতৃ ডিএনএ সূত্র, এটাকে আমরা বলবো ছাঁচ বা টেমপ্লেট। তাহলে ডান দিকে একটা ছাঁচ বা টেমপ্লেট আছে, জি বাম স্যার দিকে বলুন। একটা ছাঁচ বা টেমপ্লেট আছে। তাহলে এর কয়টা নাম আমরা জানলাম? তাহলে একটা হলো পুরাতন ডিএনএ সূত্র, মাতৃ ডিএনএ সূত্র, টেমপ্লেট বা ছাঁচ, সব একই কথা। তাহলে কেন এরা ছাঁচ হিসেবে কাজ করবে? কারণ এই ছাঁচে যে নিউক্লিওটাইড গুলো থাকবে, তার বিপরীত ধর্মী নিউক্লিওটাইড কিন্তু নতুন ডিএনএ সূত্র তৈরি করবে। ঠিক আছে? তাহলে এই ছাঁচে কি আছে সেটা যদি না জানে, তাহলে নতুন ডিএনএ সূত্র কিভাবে তৈরি হবে? বুঝছো? এই জন্য ছাঁচ বলা হচ্ছে, পুরাতন ডিএনএ সূত্রগুলো ছাঁচ জি হিসেবে কাজ করবে। স্যার। তাহলে এখন আমরা বলছি এই যে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি করা, তাহলে এই সম্পূরক যে স্ট্র্যান্ড তৈরি করবে, সেটা কাকে বেস করে তৈরি করবে? অবশ্যই ছাঁচকে বেস করে তৈরি হবে। ডিএনএ পলিমারেজ এটা হলো একগুচ্ছ এনজাইম, প্রতিটি ছাঁচ স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি বা পরিপূরক নতুন স্ট্র্যান্ড তৈরি করে রেপ্লিকেশনের কাজ করে থাকে। কিন্তু এই এনজাইম কেবলমাত্র পূর্ব থেকে বিরাজমান স্ট্র্যান্ডের 3 এন প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করতে পারে। তাই নতুন স্ট্র্যান্ড সর্বদা 5 এন থেকে 3 এন অভিমুখী হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে এটা একটু খেয়াল করো, আমরা বাম দিকে যে পুরাতন সূত্রটা দেখতে পাচ্ছি, তার স্টার্টিংটা হলো উপরের দিকে আছে 5 আর নিচের দিকে আছে 3, আর ডান দিকে যে পুরাতন সূত্র সেটার উপরে আছে হলো 3 আর নিচে আছে হলো 5 এন। তাহলে বাম দিকে যে পুরাতন সূত্র বা টেমপ্লেট আছে, তার বিপরীতে যখন হলো নতুন সূত্র তৈরি হবে, সেটা কিন্তু 5:3 অভিমুখী বৃদ্ধি লাভ করবে। নতুন ডিএনএ সূত্র সবসময় কিন্তু 5 এন থেকে 3 এন অভিমুখে বৃদ্ধি লাভ করে। এই জন্য আমরা এরকম ভাবে অ্যারো দেখিয়েছি, উপরে আপ আপ অ্যারো দেখানো হয়েছে। আর ডান দিকে যে পুরাতন টেমপ্লেট আছে, তার বিপরীতে যে নতুন ডিএনএ সূত্র তৈরি হয়েছে, তার বৃদ্ধি কিন্তু ডাউন অ্যারো দেওয়া আছে, খেয়াল করো। হ্যাঁ, কারণ আমরা সবসময় বলেছি যে নতুন ডিএনএ সূত্র সবসময় কোন দিকে বৃদ্ধি লাভ করে? 5 এন থেকে 3 এন অভিমুখে বৃদ্ধি লাভ করে।
এই যে তাই নতুন স্ট্র্যান্ড সর্বদা 5n থেকে 3n অভিমুখে বৃদ্ধি লাভ করে। রেপ্লিকেশনের জন্য রেপ্লিকেশন ফোর্ক তৈরি হলে সেখানে মাত্র দুটি পুরাতন স্ট্র্যান্ড থাকে যা নতুন স্ট্র্যান্ড তৈরির ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু সেখানে পূর্ব থেকে বিরাজমান অন্য কোনো স্ট্র্যান্ড বা তার অংশ থাকে না। অথচ নতুন করে নিউক্লিওটাইড সংযুক্তির মাধ্যমে ছাঁচের কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরির জন্য সেখানে অন্তত একটি ক্ষুদ্র স্ট্র্যান্ডের উপস্থিতি প্রয়োজন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটা হলো পুরাতন সূত্রক বা টেমপ্লেট, বাম দিকেও একটা পুরাতন সূত্রক বা টেমপ্লেট আছে। এই টেমপ্লেটের বিপরীতে নতুন সূত্রক তৈরির জন্য পুরাতন ডিএনএ সূত্রকের কোনো অংশ এখানে কিন্তু থাকবে না। এখানে যে কাঠামো তৈরি হবে সেটা সম্পূর্ণ নতুন, ওই কথাটাই বলা হয়েছে। এবার আসবো আরএনএ প্রাইমেজ। আরএনএ প্রাইমেজের কাজটা কি? এই এনজাইম পুরাতন একটি সূত্রককে ছাঁচ হিসেবে ব্যবহার করে রেপ্লিকেশন ফোর্কের কাছে একটি ক্ষুদ্র কমপ্লিমেন্টারি আরএনএ সূত্রক তৈরি করে দেয়। এই ক্ষুদ্র সূত্রককে বলা হয় আরএনএ প্রাইমার। প্রাইমারের 3 প্রান্তে মুক্ত হাইড্রোক্সিল গ্রুপ থাকে। আরএনএ প্রাইমার তৈরি হওয়ার পর ডিএনএ পলিমারেজ এনজাইম 3 এই প্রাইমারকে ভিত্তি করে নিউক্লিওটাইড সংযুক্তির কাজ শুরু করতে পারে। আমি একবার বলে দিই, তারপর আমি ছবি দেখে আবার বলে দেবো। ডিএনএ পলিমারেজ এনজাইম 3 এই এনজাইম ছাঁচের একটি কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড এনে আরএনএ প্রাইমার এর 3 প্রান্তে সংযুক্ত করে নতুন স্ট্র্যান্ড ডিএনএ স্ট্র্যান্ড তৈরির সূচনা করে এবং রেপ্লিকেশন কাজটি শেষ না হওয়া পর্যন্ত একটির পর একটি নিউক্লিওটাইড সংযুক্তি চালাতে থাকে। শেষ পর্যন্ত নতুন শ্রেষ্ঠ ডিএনএ স্ট্র্যান্ড থেকে প্রাইমারকে সরিয়ে দেওয়া হয়। ডিএনএ ডবল হেলিক্সের স্ট্র্যান্ড দুটি একটির অপরটির সাথে উল্টোভাবে 5:3 এবং অপরটি 3:5 এ অবস্থিত থাকে। এই কারণে লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ডের সৃষ্টিও বিপরীতমুখী থাকে। আচ্ছা, এবার আমি ছবি দেখে বোঝাই দিই। তাহলে ডান দিকের বাম দিকের কাঠামোটা একটু দেখো। বাম দিকে এটা কিন্তু একটা টেমপ্লেট আছে। তাহলে এই টেমপ্লেটকে বেস করে কি করবে? প্রাইমেজ এনজাইম কাজ করবে। তাহলে এখানে প্রাইমেজ এনজাইম কি করবে? প্রাইমেজ এনজাইম টেমপ্লেটকে কপি করবে এবং প্রাইমেজ এনজাইম টেমপ্লেটকে কপি করলে সে বুঝতে পারবে যে টেমপ্লেটে কি কি নিউক্লিওটাইড আছে। হ্যাঁ, এর ফলে কি হবে? প্রাইমেজ এনজাইম একটা নির্দিষ্ট প্রাইমার তৈরি করবে। হ্যাঁ, এই প্রাইমারের কাজটা হবে কি? প্রাইমারের কাজটা হবে যে টেমপ্লেটে যে নিউক্লিওটাইড থাকবে তার বিপরীতধর্মী নিউক্লিওটাইড সরবরাহ করা। তাহলে এই অংশটুকু কি সবাই বুঝতে পেরেছো? আমি এখন যে কথাটা বললাম আমি আবার বলতেছি, এখানে স্যার আরেকবার একটু বলবেন? আবার বলতেছি। তাহলে এখানে আমি কোন এনজাইমের কাজ বলতেছি? প্রাইমেজ এনজাইম। প্রাইমেজ এনজাইম কাকে কপি করবে? টেমপ্লেটকে। টেমপ্লেটকে কপি করবে। কপি করার উদ্দেশ্য কি? টেমপ্লেটে কি কি নিউক্লিওটাইড আছে তা জানা। তাহলে কপি করে সে বুঝতে পারবে টেমপ্লেটে এই নিউক্লিওটাইড আছে ধরে নাও। এখন প্রাইমেজ এনজাইম কি করবে? যে একটা প্রাইমার তৈরি করবে। প্রাইমার জিনিসটা কি? প্রাইমারটা হলো আরএনএ এর একটা ক্ষুদ্র বেস সিকোয়েন্স। এর কাজটা হলো নিউক্লিওটাইড ধরে আনা এবং সরবরাহ করা। তাহলে এখন টেমপ্লেটে যে নিউক্লিওটাইড ধরে নাও এখানে অ্যাডিনিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড আছে, প্রাইমার তখন কি করবে? এর বিপরীতে সংযুক্ত হতে পারে থাইমিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইডকে সংগ্রহ করে টেমপ্লেটের কাছে নিয়ে আসবে। ক্লিয়ার? যদি টেমপ্লেটে সাইটোসিন থাকে তাহলে প্রাইমার কি করবে? হ্যাঁ, গুয়ানিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইডকে সংগ্রহ করে আনবে এবং টেমপ্লেটের কাছে নিয়ে আসবে। ওকে, তাহলে প্রাইমারের কাজ কি সবাই বুঝতে পেরেছো? রেসপন্স জি স্যার। করো। জি স্যার। আচ্ছা, এবার কি এর পরের কাজটা কি করবে? এর পরের কাজটা হলো ডিএনএ পলিমারেজ এনজাইম 3। যখনই মনে করো প্রাইমার সংশ্লিষ্ট নিউক্লিওটাইডকে নিয়ে আসবে, এখন এই নিউক্লিওটাইড কি হবে? টেমপ্লেটে যে নিউক্লিওটাইড আছে সেই নিউক্লিওটাইডের সাথে সংযুক্ত বা বন্ড তৈরি করবে। তাহলে ডিএনএ পলিমারেজ এনজাইম 3 এর কাজটা হবে নতুন আনা নিউক্লিওটাইডের সাথে টেমপ্লেটে থাকা নিউক্লিওটাইডের মধ্যে হাইড্রোজেন বন্ড সৃষ্টি করা। টেমপ্লেটে বলেছিলাম অ্যাডেনিন আর প্রাইমার নিয়ে এসেছিল থাইমিন। অ্যাডেনিন থাইমিনের সাথে বা টেমপ্লেটে যদি গুয়ানিন থাকে তখন প্রাইমার নিয়ে আসবে সাইটোসিন। এভাবে গুয়ানিন সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত করবে। তাহলে এই যুক্ত করাতে সাহায্য করবে ডিএনএ পলিমারেজ এনজাইম 3। ক্লিয়ার?
স্যার আমার একটা তাহলে প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। কমপ্লিমেন্টারি বলতে কি সম্পূরক বোঝাচ্ছে? ইয়েস, সম্পূরক বা পরিপূরক। হ্যাঁ, অর্থাৎ এই টেমপ্লেটে যা যা থাকবে এই সম্পূরক যে সূত্র তার বিপরীত নিউক্লিওটাইড গুলো সজ্জিত হবে। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে যে নতুন সূত্রটা তৈরি হয় সেই নতুন স্যার এখানে যে স্যার হাইড্রোজেন, বলো। স্যার এখানে যে হাইড্রোজেন বন্ড তৈরি হয় স্যার, এখানে হাইড্রোজেন বন্ডটাকে আমরা ডট ডট আকারে দিব নাকি রেখা দিব? এই যে যেভাবে আছে রেখা আকারে দিবা, যেভাবে আঁকানো আছে এইভাবেই দাও, অসুবিধা নেই। আচ্ছা, এবার স্যার কিন্তু স্যার হাইড্রোজেন বন্ড স্যার, স্যার হাইড্রোজেন বন্ড একটা দুর্বল না স্যার? হ্যাঁ, এখানে তো আমরা ওরকম ভাবে আমি বলতেছি না যে এখানে হাইড্রোজেন বন্ড কয়টা আছে। আমরা তো জানি যে অ্যাডেনিন থাইমিন 2টা, সাইটোসিন থাইমিন 3টা, ওইভাবে আমরা দেখাচ্ছি। এখানে জাস্ট আমরা একটা প্রতীক হিসেবে ব্যবহার করছি। এখানে দুর্বল বা সবল এটা আমাদের দেখানোর দরকার নাই। হ্যাঁ, জাস্ট একটা আমাদের প্রতীক হিসেবে দেখাতে হবে, এই জন্য আমরা এটা দেখাচ্ছি। আচ্ছা, এবার একটু খেয়াল করো, তাহলে জি। এই যে এইভাবে যে নতুন সূত্রটা তৈরি হলো, এই নতুন সূত্র কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে তৈরি হয়। হ্যাঁ, এই জন্য এই সূত্রকে আমরা বলবো লিডিং সূত্র। এই সূত্রকে কি বলবো? লিডিং সূত্র। ওকে। আচ্ছা, যখনই এই লিডিং সূত্র তৈরি হয়ে যায় তখন ডিএনএ পলিমারেজ এনজাইম 1 প্রাইমারকে সরিয়ে দেয়। এইভাবে লিডিং সূত্র তৈরি হয়। এবার আমি ডান দিকেরটা দেখাই, একটু খেয়াল করো। তাহলে এটা হলো কিন্তু ল্যাগিং সূত্র। ডান দিকের যে কাঠামোটা আছে সেটা হলো ল্যাগিং সূত্র। এখানে জি কিভাবে স্যার। কাজ এখানে কিভাবে কাজ করবে? তাহলে এই টেমপ্লেটের বিপরীতে কোন এনজাইম কাজ করবে? টেমপ্লেটের বিপরীতে কোন এনজাইম কাজ করা শুরু করবে? কে বলতে পারবে? টেমপ্লেটের বিপরীতে কোন এনজাইম কাজ করা শুরু করবে? প্রাইমেজ। প্রথম কাজটা কার? প্রাইমেজ। প্রাইমেজ এনজাইম, হ্যাঁ, টেমপ্লেটকে কপি করে বুঝতে পারবে কোন নিউক্লিওটাইড দরকার এবং সেই নিউক্লিওটাইডকে সংগ্রহ করে আনার দায়িত্ব কার? প্রাইমারের। প্রাইমার সংশ্লিষ্ট নিউক্লিওটাইড নিয়ে আসবে টেমপ্লেটের কাছে। ডিএনএ পলিমারেজ এনজাইম 3 কি করবে? নতুন আনা নিউক্লিওটাইডের সাথে টেমপ্লেটে থাকা নিউক্লিওটাইডের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করে সংযোগ সৃষ্টি করা। কিন্তু ডিএনএ পলিমারেজ এনজাইম 1 সে কি করবে? প্রাইমারকে সরিয়ে দেয়। হ্যাঁ, যার ফলে প্রাইমার তার কাজ করতে পারে না। আর না পারার কারণে একটা খন্ড প্রতিলিপন বা খন্ড প্রতিরূপ তৈরি হয়। হ্যাঁ, আবার মনে করো যে এখানে তখন একটা গ্যাপ তৈরি হয়ে যায়, এই যে মাঝে একটা কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেছে। পরবর্তীতে আবার মনে করো প্রাইমার হাজির হয়, যেহেতু ডিএনএ পলিমারেজ এনজাইম 1 সরে যায়, ফলে প্রাইমার আবার হাজির হয় এবং আবার আরো একটা প্রতিরূপ খণ্ডক তৈরি করে। ঠিক আছে? কিন্তু ডিএনএ পলিমারেজ এনজাইম 1 আবার কি করে? প্রাইমারকে সরায় দেয়, যার ফলে আবার একটা গ্যাপ তৈরি হয়। তাহলে এইভাবে যে প্রতিরূপ তৈরি হয়, এই প্রতিরূপ গুলো কিন্তু খন্ড খন্ড। উপরে একটা খন্ড, মাঝে একটা খন্ড, শেষে একটা খন্ড, এবং এই খন্ডগুলোর নাম দেওয়া হয়েছে ওকাজাকি খন্ড। ঠিক আছে? এবং এই ওকাজাকি খন্ডগুলোর মাঝখানে কিন্তু গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপ গুলোকে পরে জোড়া লাগায় একটা এনজাইম, সেই এনজাইমের নাম কিন্তু লাইগেজ। এনজাইমটার নাম লাইগেজ। লাইগেজ এনজাইম ওকাজাকি খন্ডকগুলোর মাঝে যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ গুলোকে যুক্ত করে দিয়ে নিরবিচ্ছিন্ন সূত্রক তৈরি করে। তাহলে ল্যাগিং সূত্র যখন প্রথম পর্যায়ে তৈরি হয় তখন কিন্তু তারা জোড়াবিহীন সূত্রক ছিল। হ্যাঁ, বুঝছো? ল্যাগিং সূত্রক তৈরি করা কি বুঝতে পারলা? স্যার তাহলে প্রথমটার, জি স্যার, স্যার প্রথমটার ক্ষেত্রে ওই ডিএনএ পলিমারেজ 1 কেন বাধা দেয় না? ডিএনএ পলিমারেজ এনজাইম 1 ওখানে বাধা দেবে না, ওখানে ওটা এটা হলো ডিএনএ এর সূত্রক তৈরির একটা পদ্ধতি, অর্ধ সংরক্ষণশীল সূত্র তৈরির একটা পদ্ধতি। এক্ষেত্রে যখন লিডিং সূত্রক তৈরি হয় আচ্ছা। তখন কিন্তু একবারে লাস্টে বাধা দেবে। যখন সূত্রকটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায় তখন ডিএনএ পলিমারেজ এনজাইম 1 লাস্টে এসে প্রাইমারকে সরাবে। কিন্তু যখন ল্যাগিং সূত্রক তৈরি হচ্ছে, এই ল্যাগিং সূত্রক তৈরির ক্ষেত্রে কিছু কিছু খন্ড প্রতিরূপ তৈরি হওয়ার পরপরই হ্যাঁ ডিএনএ পলিমারেজ এনজাইম 1 এসে বাধা দিবে প্রাইমারকে, প্রাইমার তার কাজ করতে পারবে না, ফলে এরকম খন্ডক তৈরি হবে। হ্যাঁ, কারণ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতির এই নীতিমালায় এরকম যে একটা সূত্র ভালোভাবে তৈরি হবে আর আরেকটা সূত্র খন্ড খন্ড ভাবে তৈরি হবে। তো তাহলে প্রাইমারের কাজ হচ্ছে যে
বেস গুলো সম্পূরক যে বেস সেগুলো আনা আর হচ্ছে ডিএনএ পলিমারেজ হচ্ছে লাগায় হ্যাঁ 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 হাইড্রোজেন বন্ড সৃষ্টি করে। হ্যাঁ হ্যাঁ হাইড্রোজেন বন্ড সৃষ্টি করে। আচ্ছা, এখানে আমরা আসি। তাহলে পৃথক দুটি সূত্রকে একটি তার প্রতিরূপ গঠন করে নিরবিচ্ছিন্নভাবে ফোর্সের দিকে বৃদ্ধি পেতে থাকে, যেটা লিডিং সূত্র। এই নবগঠিত এই সূত্রকে বলা হয় অগ্রগামী সূত্র বা লিডিং সূত্র। এবং অপর সূত্রটি নিরবিচ্ছিন্নভাবে অনুলিপন তৈরি করতে পারে না, খন্ড খন্ড ভাবে গঠিত হয়। নতুন এই সূত্রকে বলা হবে ধীরগামী সূত্র বা ল্যাগিং সূত্র, যেটা আমি বললাম। লিডিং সূত্র নিরবিচ্ছিন্নভাবে তার প্রতিরূপ গঠন করে অগ্রসর হবার কারণে ল্যাগিং সূত্রকে জোড়াবিহীন নিউক্লিওটাইডের সারি তৈরি হয়। এটা আমি বলেছি। জোড়াবিহীন নিউক্লিওটাইড সারিটি একটু লম্বা হলে প্রাইমেজ এনজাইম কার্যকরী হয় এবং একটি প্রাইমার তৈরি করে, অর্থাৎ মুক্ত 3N হাইড্রোক্সিল প্রান্ত গঠন করে দেয়, ফলে অনুলিপন কাজ শুরু হয়। লিডিং সূত্রকের মতো এখানে অনুলিপন নিরবিচ্ছিন্ন হয় না, খন্ড খন্ড ভাবে হয়। প্রতিটি খণ্ডের জন্য একটি করে প্রাইমার ব্যবহৃত হয়। ডিএনএ পলিমারেজ এনজাইম 1 প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয়, ফলে সেখানে একটি ছোট গ্যাপ থেকে যায়। এগুলো সবই বলা হয়েছে। ডিএনএ অণুর রেপ্লিকেশনে ল্যাগিং সূচকের খন্ড খন্ড বিচ্ছিন্ন অংশকে ওকাজাকি খন্ড বলা হয়। লাইগেজ এনজাইম ওকাজাকি খন্ডগুলোর মধ্যকার গ্যাপকে সংযুক্ত করে নতুনভাবে গঠিত অংশকে নিরবিচ্ছিন্নতা দান করে। তাহলে লাইগেজ এনজাইম এই গ্যাপগুলোকে জোড়া লাগিয়ে দেয়, ফলে ওকাজাকি খন্ড সবগুলো একটা নিরবিচ্ছিন্ন সূত্র তৈরি করে ফেলে। একই সাথে ডিএনএ ডবল হেলিক্সের বিভিন্ন স্থানে রেপ্লিকেশন কার্য শুরু হওয়াতে অল্প সময়ের মধ্যেই পরিপূর্ণ ডবল হেলিক্সটি রেপ্লিকেটেড হয়ে দুটি ডবল হেলিক্সে পরিণত হয়, অর্থাৎ অনুলিপন সমাপ্ত হয়। রেপ্লিকেশন সমাপ্ত হলে রেপ্লিজোম বিচ্ছিন্ন হয়ে সরে যায়। তাহলে আমরা জানি রেপ্লিজোমে অংশগ্রহণকারী কতগুলো এনজাইম ছিল এবং কিছু প্রোটিন ছিল, সেগুলো ডিএনএ থেকে সরে যাবে। এগুলোর মধ্যে হেলিকেজ এনজাইম, তারপর টপোয়াইসোমারেজ এনজাইম, এসএসবিপি প্রোটিন, এগুলো সব সরে যাবে। এবার আসবো ধাপ 3। ধাপ 3 হলো ডিএনএ প্রুফ রিডিং ও মেরামত। তাহলে নতুন স্ট্র্যান্ড তৈরিকালে ভুল নিউক্লিওটাইড সংযুক্ত হয়ে যেতে পারে। ডিএনএ রেপ্লিকেশনের সময় মানুষের প্রতি 1000 জিনের মধ্যে একটি ভুল হতে পারে, যেমন অ্যাডেনিন থাইমিনের স্থলে অ্যাডেনিন সাইটোসিন হয়ে যেতে পারে। এই ধরনের ভুলকে বলা হবে মিসম্যাচ। ডিএনএ এর নিজস্ব ভুল ধরার জন্য প্রুফ রিডিং ব্যবস্থা আছে। ভুল ধরা পড়লে তা মেরামত করে নেওয়ার ব্যবস্থা আছে। যেমন অ্যাডেনিনের সাথে সাইটোসিন যুক্ত হয়ে থাকলে মেরামতের মাধ্যমে সিকে সরিয়ে দিয়ে টি অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। মিসম্যাচ থাকলে ডিএনএ পলিমারেজ এনজাইম 3 সামনে অগ্রসর হতে পারে না, তাই মিসম্যাচ সংশোধন করেই সামনে অগ্রসর হয়। পূর্ণাঙ্গ রেপ্লিকেশনের পরেও কিছু কিছু মিসম্যাচ থেকে যেতে পারে। 10 লক্ষ বেস পেয়ারের মধ্যে একটি ভুল থেকে যেতে পারে। ডিএনএ পলিমারেজ এনজাইম 1, এনজাইম পলিমারেজ এনজাইম 2 কিছু প্রোটিন দিয়ে রিপেয়ার কমপ্লেক্স গঠিত হয়। নতুন গঠিত স্ট্র্যান্ড ধরে অগ্রসর হতে থাকে এবং কোথাও কোনো ভুল ধরা পড়লে তা সংশোধন করে দেয়। এই যে আমরা যে সম্পূরক যখন সূত্রক তৈরি হচ্ছে, নতুন সূত্রক তৈরি হচ্ছে, এই সময় এই মিসম্যাচ গুলো হতে পারে। তো মানুষের ক্ষেত্রে দেখা যায় 1000 জিনের মধ্যে এরকম একটা মিসম্যাচ হতে পারে, অ্যাডেনিনের জায়গায় থাইমিন না হয়ে সাইটোসিন হয়ে গেছে। তাহলে ডিএনএ এটা তার নিজস্ব প্রুফ রিডিং এর মাধ্যমে তখন সেটা সে ঠিক করে নেয়। আবার দেখা গেলো যে এরকম ঠিক করে নেওয়ার পরও যখন সম্পূর্ণ ডিএনএ সূত্র তৈরি হয়ে গেল, তখন দেখা গেল যে আবার একটা মিসম্যাচ হতে পারে। দেখা গেল 10 লক্ষ বেস পেয়ারের মধ্যে এরকম একটা ভুল থেকে যেতে পারে, সেটাও সংশোধন করে নেয়। সেটা সংশোধন করে নেওয়ার জন্য একটা রিপেয়ার কমপ্লেক্স গঠন করে ডিএনএ পলিমারেজ এনজাইম 1, এনজাইম 2 এবং কিছু প্রোটিন। এভাবে তোমার হলো এই মিসম্যাচ গুলো ঠিক হয়। তাহলে প্রুফ রিডিং ও মেরামতটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার আমরা আসবো প্রতিলিপনের গুরুত্ব বা রেপ্লিকেশনের গুরুত্ব। কোষ বিভাজন এবং জনন কোষ উৎপাদনের জন্য ডিএনএ রেপ্লিকেশন অত্যাবশ্যক। দেহের বৃদ্ধি ও জনন এবং এর মাধ্যমে বৈশিষ্ট্য পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষ মানে পরবর্তী বংশধর, স্থানান্তর ইত্যাদির জন্য ডিএনএ রেপ্লিকেশন প্রয়োজন। ডিএনএর গঠন স্থায়ী, রেপ্লিকেশনের মাধ্যমেও এর গঠনে পরিবর্তন ঘটে না।
মিউটেশন ব্যতীত ডিএনএ তে কোনো পরিবর্তন ঘটে না। মিউটেশন জিনিসটা বুঝো, যে বুঝো সে একটু বলতে পারো মিউটেশন কি। জি আম- জি স্যার। আম- বুঝো? স্যার বলো দেখি। ডিএনএ স্থায়ী পরিবর্তন। হ্যাঁ, ডিএনএ স্থায়ী পরিবর্তন স্যার বলা যাবে ডিএনএ না। স্থায়ী ডিএনএ স্থায়ী পরিবর্তন এটা বলা যাবে না। ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্সে কোনো পরিবর্তন, ডিএনএ এর নিউক্লিওটাইড সিকোয়েন্সে কোনো ধরনের পরিবর্তন, ঠিক আছে? মনে করো একটা মানুষ জন্মালো, জন্মের পর সে আস্তে আস্তে বড় হচ্ছে। এখন কোনো কারণে তার ডিএনএ সিকোয়েন্সে মনে করো অ্যাডিনিনের জায়গায় থাইমিন হয়ে গেছে বা সাইটোসিনের জায়গায় গুয়ানিন হয়ে গেছে। আগে সেটা সাইটোসিন ছিল, কোনো কারণে সেটা গুয়ানিন হয়ে গেছে। তো দেখে মনে হবে কি সামান্য একটা চেঞ্জ, কিন্তু আসলে অনেক চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ গুলো কেন হয়, মিউটেশন কেন হয়? মিউটেশন অনেক কারণে হতে পারে। সে মেন্টালি কোনো শক যদি পায়, বা ফিজিক্যাল বাহ্যিক কোনো আঘাত পেলে, বা ড্রাগ রিয়াকশন, হয়তো ওষুধের কোনো ডোজ, তাকে যে ডোজ খাওয়া হতে বলেছে তার চাইতে হয়তো মাত্রাতিরিক্ত ডোজ সে সেবন করে ফেলেছে, বা পরিবেশগত চেঞ্জ, হঠাৎ করে তার গরম অঞ্চল থেকে একবার শীত প্রধান অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। তো এই কারণে মিউটেশন হতে পারে। সবারই যে হবে এরকম কোনো কারণ নাই, কারো কারো এরকম মিউটেশন হয়ে যায়। তোমরা হয়তো স্যার স্যার নিউক্লিওটাইড। বলো। স্যার যেহেতু স্যার নিউক্লিওটাইড ডিএনএ না প্রুফ রিডিং আছে তাহলে না না মিউটেশন না, কেন ওটা হবে? না, ওটা অন্য জিনিস। এটা তো ডিএনএ তৈরি হয়ে গেছে অলরেডি। এটা ডিএনএ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ডিএনএ তৈরি হয়ে যাওয়ার পর ডিএনএ তার রিপ্লিকেশনের মাধ্যমে সে তৈরি হয়ে গেছে। তারপরে এরকম বিভিন্ন কারণে এরকম মিউটেশন ঘটতে পারে। যেমন তোমরা ইন্ডিয়ান একটা মুভি হয়তো নাম শুনেছো, গাজনি, নাম শুনেছো? জি স্যার। হ্যাঁ, আমির খান সেখানে হলো নায়ক। তো আমির খান কি করেছিল, আমির শর্টস খান, মেমোরি লস। হ্যাঁ, শর্ট টাইম মেমোরি লস হয়েছিল, কারণ তার হ্যাঁ মাথায় হাতুড়ি দিয়ে একটা প্রচন্ড আঘাত দিয়েছিল। যার কারণে তার ওই মাথার যে ডিএনএ গুলো, ব্রেনের যে ডিএনএ গুলো আছে, সেখানে এরকম মিউটেশন ঘটে গেছিল। যার কারণে দেখা গেছে যে 15 মিনিট আগে সে যা করতো সেটা তার মনে থাকতো না, মানুষকে খুন করে ফেললেও সেটা মনে থাকতো না। এই জন্য সে ডায়েরি ব্যবহার করতো, এবং ডায়েরিতে সে সবকিছু লিখে রাখতো, এবং এই ডায়েরিটাই পরে পুলিশ খুঁজে পাওয়ার কারণে সে ধরা পড়ে, নাহলে কিন্তু সে ধরা পড়তো না। তো এটা হলো মিউটেশন, যে মিউটেশন বিভিন্ন কারণে হতে পারে, স্যার বুঝছো? এখানে আপনি বলেছেন যে ডিএনএ এর নিউক্লিওটাইড সিকোয়েন্সের পরিবর্তন, তাহলে কি এর সাথে যদি হচ্ছে সি যুক্ত হয় তাহলে না, ওরকম না, এরকম ওরকম না, মিউটেশন হতে পারে? ওরকম না, ওরকম না। মনে করো এ আছে, মনে করো যে একটা ডিএনএ এর গঠনে এ আছে, অ্যাডেনিন। ওই অ্যাডেনিনের জায়গায় হয়ে গেল মনে করো যে সাইটোসিন, মানে সি হয়ে গেছে। এর জায়গায় এ নাই, এ অমিট হয়ে গেছে, এর জায়গায় চলে আসছে সি। বলে সি হলে তার বিপরীতে কে থাকবে? গুয়ানিন। বুঝছো? মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। জি এ স্যার। ছিল, এ না হয়ে হয়তো সাইটোসিন হয়েছে বা গুয়ানিন হয়েছে, এরকম। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। মনে করো এই অ্যাডিনিনের সাথে যে থাইমিন হওয়ার কথা, এই অ্যাডিনিনের সাথে সাইটোসিন এরকম না। মনে করো এইটাই পরিবর্তন হয়ে গেছে, এটাই পরিবর্তন হয়ে সে সাইটোসিন হতে পারে, বা গুয়ানিন হতে পারে, বা থাইমিনও হতে পারে। মানে এ আর এ নাই, এ হয়ে গেছে মানে স্যার হ্যাঁ সাচেই পরিবর্তন হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাঁচেই পরিবর্তন হয়ে যাবে, জি, বুঝছো? বুঝেছি। তো এই ছিল তাহলে আজকের জি ক্লাস। স্যার। আচ্ছা, এবার বলো দেখি, গাইরেজ এনজাইম কোন কোষে থাকে? আদি জি কোষে। স্যার। স্যার আদি কোষে। আদি কোষের একটা উদাহরণ দাও তো। রাইট। ইস্ট ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, গুড। স্যার ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা। ইস্ট, আচ্ছা, প্রোটোজোয়া। ডিএনএ পলিমারেজ এনজাইম 1 এর কাজ কি? স্যার এটা হচ্ছে প্রাইমারকে বাধা দেয় যুক্ত হতে। প্রাইমারকে বাধা দেয়, গুড। ডিএনএ পলিমারেজ এনজাইম 3 এর কাজ কি? স্যার এটা হচ্ছে যে রেপ্লিকেশনের মানে নতুন আনা নিউক্লিওটাইডের সাথে, হাইড্রোজেন বন্ড নতুন করে। আনা নিউক্লিওটাইডের সাথে টেমপ্লেটের নিউক্লিওটাইডের হাইড্রোজেন বন্ডের মাধ্যমে সংযোগ সাধন।